একটা প্রশ্ন করি তোমাকে। মাসের শেষে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকে? 500 টাকা, 200 টাকা, নাকি শূন্য? এই প্রশ্নটা যদি তোমার বুকে একটু চিনচিন করে, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। এখন একটু ভাবো জাপানের কথা। একটা সাধারণ জাপানি মানুষ প্রতি মাসে তার আয়ের 25 থেকে 30% বাঁচায়, নিয়ম করে, প্রতি মাসে, বিনা কষ্টে। আর ভারতের গড় তরুণ, সে তার আয়ের মাত্র 3 থেকে 5%ও বাঁচাতে পারে না। দুটো এশিয়ান দেশ, একই রকম জীবন, কিন্তু বচতের অভ্যেসে আকাশ-পাতাল পার্থক্য। পার্থক্য একটাই, মানসিকতা আর সিস্টেম। আজ এই ভিডিওতে আমি তোমাকে দেব ভারতের প্রুভেন ফর্মুলা 50-30-20 রুল আর জাপানের 100 বছরের পুরনো মানি সাইকোলজি কাকিবো, এই দুটো একসাথে। মাত্র 12 মাসে 1 লাখ টাকা। কোনো জাদু না, শুধু একটা সঠিক সিস্টেম। স্যালারি আসে মাসের শুরুতে, মনে হয় এই মাসে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর কি হয়? প্রথম সপ্তাহে একটু বাইরে খাওয়া, দ্বিতীয় সপ্তাহে একটু শপিং, তৃতীয় সপ্তাহে বন্ধুর সাথে ট্রিপ, চতুর্থ সপ্তাহে ইএমআই কাটে, আর মাসের শেষে আবার সেই শূন্য। এটা তোমার দোষ না, এটা একটা ট্র্যাপ, যেটাই আমরা সবাই আটকে আছি। এই ট্র্যাপের নাম হলো লাইফস্টাইল ইনফ্লেশন। স্যালারি বাড়ে, খরচও বাড়ে, কিন্তু সেভিংস কখনো বাড়ে না। ভারতীয় সমাজে একটা বড় সমস্যা আছে, সেটা হলো দেখানোর সংস্কৃতি। নতুন ফোন কিনতে হবে কারণ বন্ধুর কাছে আছে, নতুন জামা লাগবে কারণ ইনস্টাগ্রামে সবাই পড়ছে, বাইরে খেতে যেতে হবে কারণ না গেলে মনে হবে পিছিয়ে আছি। আর জাপানে উল্টো। জাপানে অপ্রয়োজনীয় খরচ করাটাকে লজ্জার বিষয় মনে করা হয়, সেখানে সাধারণ জীবনযাপন করাটাই সম্মানের। আমরা খরচ করি মানুষকে দেখাতে, জাপানিরা বাঁচায় নিজের ভবিষ্যৎ গড়তে। এই একটা পার্থক্যই সব বদলে দেয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো ইম্পালস স্পেন্ডিং। সুইগিতে ডিসকাউন্ট দেখলে অর্ডার করি, সেলে জামা কিনি যেটা দরকার নেই, ইএমআইতে ফোন কিনি যেটা অ্যাফোর্ড করা যায় না। ছোট ছোট খরচ মিলে বড় গর্ত তৈরি করে, আর সেই গর্ত থেকে বেরোনো কঠিন হয়ে যায়। কিন্তু আজ থেকে এই গর্ত বন্ধ হবে। 1904 সাল, জাপান। একজন মহিলা প্রথমবার একটা ছোট্ট বই তৈরি করলেন। সেই বইয়ের নাম কাকিবো, জাপানি ভাষায় যার অর্থ হলো সংসারের হিসেবের বই। 100 বছরেরও বেশি সময় ধরে জাপানের প্রতিটা পরিবার এই একটা বই ব্যবহার করে তাদের পুরো আর্থিক জীবন সামলায়। কোনো অ্যাপ নেই, কোনো সফটওয়্যার নেই, শুধু একটা বই আর একটা কলম। এই কাকিবোতে প্রতি মাসে মাত্র 4টে প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন, এই মাসে আমার কাছে কত টাকা আছে? স্যালারি আসের প্রথম দিনেই হিসাব করো, মোট কত টাকা হাতে আসবে এই মাসে। দ্বিতীয় প্রশ্ন, এই মাসে আমি কত টাকা বাঁচাতে চাই? আগে বাঁচানোর লক্ষ্য ঠিক করো, তারপর বাকি টাকায় খরচ করো। জাপানিরা কখনো আগে খরচ করে বাকিটা বাঁচায় না, তারা আগে বাঁচায়, বাকিটায় চলে। তৃতীয় প্রশ্ন, এই মাসে আমি কোথায় কোথায় টাকা খরচ করব? আগে থেকে প্ল্যান করো, কোন খরচ দরকার, কোন খরচ চাওয়া, কোন খরচ একদমই দরকার নেই। চতুর্থ প্রশ্ন, আমি কিভাবে আরও ভালো করতে পারি? মাসের শেষে নিজেকে জিজ্ঞেস করো, কোথায় বেশি খরচ হলো, কোথায় বাঁচানো যেত, পরের মাসে কি বদলাবো? এই 4টে প্রশ্ন প্রতি মাসে বাস করলেই জীবন বদলে যাবে। এখন তুমি ভাবছো এটা ভারতে কাজ করবে? একদম করবে। শুধু বইয়ের বদলে একটা সাধারণ খাতা নাও, অথবা ফোনে নোটস অ্যাপ খোলো। প্রতি মাসের 1 তারিখে এই 4টে প্রশ্নের উত্তর লেখো। কাকিবোর সবচেয়ে বড় শিক্ষা হলো, টাকার হিসেব রাখলে টাকা নিজেই নিয়ন্ত্রণে আসে। যে টাকা দেখা যায় সে টাকা বাঁচানো যায়, যে টাকা দেখা যায় না সে টাকা হারিয়ে যায়। এবার আসি ভারতের সবচেয়ে পাওয়ারফুল সেভিং ফর্মুলাতে, যার নাম 50-30-20 রুল। এই রুলটা অত্যন্ত সিম্পল, কিন্তু এই সিম্পলিসিটির মধ্যেই লুকিয়ে আছে এর আসল শক্তি। তোমার প্রতি মাসের স্যালারিকে 3টে ভাগে ভাগ করো। প্রথম ভাগ 50% নিডসের জন্য। এই 50% যাবে তোমার জীবনের সত্যিকারের দরকারি খরচে, বাড়ি ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল, সন্তানের স্কুলের ফি, স্বাস্থ্য বীমা। যে খরচ না করলে জীবন চলবে না, সেটাই নিডস। নিজেকে একটা সহজ প্রশ্ন করো, এই খরচ না করলে কি আমার জীবন থেমে যাবে? যদি উত্তর হ্যাঁ হয়, সেটা নিড, যদি না হয় সেটা ওয়ান্ট। দ্বিতীয় ভাগ 30% ওয়ান্টসের জন্য। এই 30% যাবে তোমার ইচ্ছার খরচে, সুইগি, জোম্যাটো, নেটফ্লিক্স, শপিং, বন্ধুর সাথে ঘুরতে যাওয়া, নতুন গ্যাজেট। এই খরচগুলো খারাপ না, জীবনে আনন্দ দরকার, কিন্তু এই 30%-এর বাইরে যাওয়া যাবে না। এখানে জাপানের কাকিবো ফিলোসফি কাজে আসে। জাপানিরা বলে, কম জিনিসে বেশি সুখ খোঁজো। প্রতিটা খরচের আগে ভাবো, এটা কি সত্যিই আমাকে খুশি করবে, নাকি শুধু মুহূর্তের ইচ্ছা। তৃতীয় ভাগ 20% সেভিংসের জন্য। এই 20% হলো তোমার ভবিষ্যৎ। এই টাকা প্রতি মাসে আলাদা অ্যাকাউন্টে চলে যাবে, স্যালারি আসার সাথে সাথেই, খরচ করার আগেই। এই 20%কে 3 ভাগে ভাগ করো। প্রথমত, এমার্জেন্সি ফান্ড, হঠাৎ কোনো বিপদ আসলে যেন লোন নিতে না হয়। কমপক্ষে 3 থেকে 6 মাসের খরচ জমিয়ে রাখো। দ্বিতীয়ত, এসআইপি,
প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। 500 টাকা থেকেও শুরু হয়। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু ধীরে ধীরে কাজ করে। তৃতীয়ত, গোল সেভিংস। কোনো স্পেসিফিক লক্ষ্যের জন্য, নতুন ফোন, বাইক, বিদেশ ভ্রমণ, সেই লক্ষ্যের জন্য আলাদা করে জমাও। এখন একটা রিয়েল ক্যালকুলেশন দেখো। স্যালারি যদি হয় 30,000 টাকা, তাহলে 50% মানে 15,000 নিডসে, 30% মানে 9,000 ওয়ান্টসে, 20% মানে 6,000 সেভিংসে। এই 6,000 টাকা প্রতি মাসে জমালে 12 মাসে হয় 72,000 টাকা। স্যালারি যদি হয় 40,000 টাকা, 20% মানে 8,000, 12 মাসে 96,000, প্রায় 1 লাখ টাকা। এটাই সেই 1 লাখের হিসেব। কোনো জাদু না, শুধু একটা রুল। এবার শুধু নাম্বারস কথা বলবে, কোনো থিওরি না, কোনো বড় বড় কথা না, শুধু সত্যিকারের হিসেব। তোমার স্যালারি যাই হোক না কেন, এই ক্যালকুলেশনটা মন দিয়ে দেখো। যদি স্যালারি হয় 25,000 টাকা, 20% মানে প্রতি মাসে 5,000 টাকা সেভিংস, 12 মাসে মোট 60,000 টাকা। বিনা কোনো এক্সট্রা কাজে, বিনা কোনো স্যাক্রিফাইসে। যদি স্যালারি হয় 35,000 টাকা, 20% মানে প্রতি মাসে 7,000 টাকা সেভিংস, 12 মাসে 84,000 টাকা, প্রায় 1 লাখের কাছাকাছি। যদি স্যালারি হয় 40,000 টাকা বা তার বেশি, 20% মানে প্রতি মাসে 8,000 টাকা সেভিংস, 12 মাসে 96,000 টাকা, মানে প্রায় পুরো 1 লাখ টাকা। এখন তুমি ভাবছো, আমার স্যালারি তো অনেক কম, আমি কিভাবে পারবো? তোমার জন্য একটা স্পেশাল ক্যালকুলেশন আছে। প্রতিদিন মাত্র 50 টাকা বাঁচাও। 365 দিনে মোট 18,250 টাকা। ছোট মনে হচ্ছে, কিন্তু এটাই শুরু। আজ 50 টাকা, কাল 100 টাকা, পরশু 200 টাকা। শুরুটা টাকার অঙ্ক দিয়ে হয় না, শুরুটা হয় অভ্যাস দিয়ে। এখন একটা কথা বলি, যেটা বেশিরভাগ মানুষ জানে না। শুধু টাকা জমালেই হবে না, সেই টাকাকে কাজে লাগাতে হবে। মনে করো, তুমি প্রতি মাসে 5,000 টাকা সেভিংস করলে। সেটা শুধু ব্যাংকে রাখলে 12 মাসে হবে 60,000 টাকা। কিন্তু সেই 5,000 টাকা যদি এসআইপিতে ইনভেস্ট করো 12% অ্যানুয়াল রিটার্নে, তাহলে 12 মাসে হবে প্রায় 63,412 টাকা। পার্থক্য মাত্র 3,400 টাকা মনে হচ্ছে। 5 বছর পর সেই পার্থক্য হবে লক্ষাধিক টাকা। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। জাপানিরা এই জাদু বোঝে বলেই তারা তাড়াতাড়ি ইনভেস্ট শুরু করে। দেরি করে না, ভাবে না, শুধু শুরু করে। আর শুরু করার সবচেয়ে ভালো সময় ছিল 10 বছর আগে। দ্বিতীয় সবচেয়ে ভালো সময় আজ। এবার আসে সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। টাকা বাঁচানো আর টাকা বাড়ানো, এই দুটো আলাদা বিষয়। ভারত আর জাপান দুটো দেশই ইনভেস্ট করে, কিন্তু তাদের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আর সেই পার্থক্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রথমত, এসআইপি ভার্সেস চুমিতাতে নিসা। ভারতে আমরা চিনি এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে জমা হয়। ঐতিহাসিকভাবে ভারতীয় মিউচুয়াল ফান্ডে রিটার্ন এসেছে 10 থেকে 12% অ্যানুয়ালি। জাপানে আছে চুমিতাতে নিসা। এটাও একই ধরনের মান্থলি ইনভেস্টমেন্ট সিস্টেম, কিন্তু পার্থক্য হলো জাপানিরা এই ইনভেস্টমেন্টে কোনো ট্যাক্স দেয় না। সরকার নিজেই মানুষকে ইনভেস্ট করতে উৎসাহিত করে। দুটো দেশেই মান্থলি ইনভেস্টমেন্টের কনসেপ্ট একই, পার্থক্য শুধু এক্সিকিউশনে। ভারতীয়রা এসআইপি শুরু করে, তারপর ভুলে যায়। বাজার পড়লে ভয় পায়, বন্ধ করে দেয়। জাপানিরা শুরু করে, চলতে দেয়, কখনো থামায় না। দ্বিতীয়ত, স্টক মার্কেট সাইকোলজি। এটা সবচেয়ে বড় পার্থক্য। ভারতীয় ইনভেস্টররা স্টক মার্কেটকে দেখে গ্যাম্বলিংয়ের মতো। বাজার উঠলে এক্সাইটেড হয়, বাজার পড়লে প্যানিক করে, আবেগে কেনে, আবেগে বেচে। জাপানি ইনভেস্টররা স্টক মার্কেটকে দেখে একটা দীর্ঘ যাত্রার মতো। তারা জানে বাজার উঠবে, বাজার পড়বে, কিন্তু দীর্ঘমেয়াদে সবসময় ওপরে যায়। তাই তারা প্যানিক করে না, বেচে দেয় না, ধৈর্য ধরে বসে থাকে। এই একটা পার্থক্যই তাদের কোটিপতি বানায়। তৃতীয়ত, রেকারিং ডিপোজিট ভার্সেস জাপান পোস্ট ব্যাংক। ভারতে আরডি মানে রেকারিং ডিপোজিট। প্রতি মাসে ফিক্সড অ্যামাউন্ট জমা হয়। রিটার্ন আসে 6 থেকে 7%। টাকা লকড থাকে, তাই খরচ হয় না। বিগিনার্সদের জন্য সবচেয়ে সেফ অপশন। জাপানে জাপান পোস্ট ব্যাংকে সেভিংস করা হয়। রিটার্ন কম, কিন্তু সিকিউরিটি বেশি। জাপানিরা সেফটিকে সব সময় প্রায়োরিটি দেয়। দুটো দেশেই সেফ সেভিংসের কনসেপ্ট আছে, কিন্তু ভারতে আরডি শুরু করা আরও সহজ। যে কোনো ব্যাংকে 500 টাকা থেকে শুরু করা যায়। চতুর্থত, এমার্জেন্সি ফান্ড। জাপানে এমার্জেন্সি ফান্ড কোনো অপশন না, এটা ম্যান্ডেটরি। প্রতিটা জাপানি পরিবার কমপক্ষে 6 মাসের খরচ আলাদা রাখে, সব সময়। কোনো অবস্থাতেই সেই টাকায় হাত দেয় না। ভারতে বেশিরভাগ মানুষের কোনো এমার্জেন্সি ফান্ড নেই। হঠাৎ বিপদ আসলে লোন নেয়, ক্রেডিট কার্ডে ডোবে, সুদের চক্রে আটকে যায়। আজ থেকে এই ভুল করবে না। তোমার 20% সেভিংসের মধ্যে সবার আগে এমার্জেন্সি ফান্ড তৈরি করো। কমপক্ষে 3 মাসের খরচ, তারপর এসআইপি, তারপর বাকি গোল। পঞ্চমত, সবচেয়ে বড় শিক্ষা।
ভারত আর জাপানের ইনভেস্টমেন্টের পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু মূল কথা একটাই: তাড়াতাড়ি শুরু করো, নিয়মিত করো, ধৈর্য ধরো। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু তখনই কাজ করে যখন তুমি সময় দাও। আজ 500 টাকার এসআইপি, 10 বছর পর সেটাই হবে লাখ টাকার সম্পদ। টাকার হিসেব শিখলে, ইনভেস্টমেন্টের পদ্ধতি জানলে, কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস: মাইন্ডসেট। কারণ সব নলেজ থাকার পরেও যদি মানসিকতা না বদলায়, তাহলে কিছুই বদলাবে না। প্রথম কথা, জাপানের ইকিগাই। জাপানিরা বিশ্বাস করে প্রতিটা মানুষের একটা ইকিগাই আছে, মানে জীবনের একটা উদ্দেশ্য, একটা কারণ যার জন্য প্রতিদিন সকালে উঠতে ইচ্ছে করে। টাকার সাথে এর সম্পর্ক কি? যখন তুমি জানবে তোমার টাকা কিসের জন্যে, তখন বাঁচানোটা কষ্টের মনে হবে না। বাবা মার জন্য একটা বাড়ি করতে চাও, সেটাই তোমার ইকিগাই। নিজের ব্যবসা শুরু করতে চাও, সেটাই তোমার ইকিগাই। সন্তানকে ভালো পড়াশোনা দিতে চাও, সেটাই তোমার ইকিগাই। যখন লক্ষ্য স্পষ্ট থাকে, তখন সুইগির ডিসকাউন্ট তোমাকে টানতে পারে না, সেল তোমাকে লোভ দেখাতে পারে না। দ্বিতীয় কথা, ভারতের সবচেয়ে বড় শক্তি। জাপানে একটা বড় সমস্যা আছে, সেখানে মানুষ একা, পরিবার আলাদা থাকে, বৃদ্ধ বয়সে সন্তান পাশে থাকে না। কিন্তু ভারতে আমাদের আছে পরিবার, আমাদের আছে একে অপরের প্রতি ভালোবাসা, বিপদে পাশে দাঁড়ানোর সংস্কৃতি। এই শক্তিকে কাজে লাগাও। পরিবারের সাথে মিলে সেভিংসের লক্ষ্য ঠিক করো, একসাথে প্ল্যান করো, একে অপরকে উৎসাহিত করো। যখন পরিবার একসাথে সেভ করে, তখন 1 লাখ নয়, 10 লাখও সম্ভব। তৃতীয় কথা, পে ইয়োরসেলফ ফার্স্ট। এই একটা কনসেপ্ট তোমার জীবন বদলে দিতে পারে। বেশিরভাগ মানুষ ভাবে আগে সব খরচ করব, যা বাকি থাকবে সেটা বাঁচাবো। কিন্তু সত্যি কথা হলো, বাকি কখনো থাকে না। জাপানিরা উল্টোটা করে, আগে বাঁচায়, তারপর বাকি টাকায় চলে। তুমিও আজ থেকে এটাই করো। স্যালারি আসার সাথে সাথে 20% আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করো, তারপর বাকি 80% দিয়ে পুরো মাস চালাও। 1 মাস করলে অভ্যেস হবে না, 3 মাস করলে অভ্যেস তৈরি হবে, 6 মাস করলে এটা তোমার স্বভাব হয়ে যাবে। চতুর্থত, অটোমেশন। উইল পাওয়ারের ওপর ভরসা করো না। মানুষের উইল পাওয়ার সীমিত, একদিন স্ট্রং মনে হয়, পরের দিন উইক লাগে। তাই সেভিংসকে অটোমেট করো, ব্যাংকে অটো ট্রান্সফার সেট করো। স্যালারি আসলে অটোমেটিক্যালি 20% চলে যাবে সেভিংস অ্যাকাউন্টে। তোমাকে কিচ্ছু করতে হবে না, ভাবতে হবে না, সিদ্ধান্ত নিতে হবে না, সিস্টেমটা নিজেই কাজ করবে। জাপানিরা বলে, ভালো জীবনযাপনের জন্য স্ট্রং উইল পাওয়ার লাগে না, লাগে একটা ভালো সিস্টেম। আজ সেই সিস্টেম তৈরি করো। এতক্ষণ অনেক কিছু শিখলে, থিওরি জানলে, জাপান জানলে, ইন্ডিয়া জানলে, নাম্বারস জানলে, কিন্তু সব জ্ঞান বৃথা যদি আজ একটাও পদক্ষেপ না নাও। তাই এখন শুধু অ্যাকশন। কোনো বড় বড় কথা না, শুধু 4টে ছোট ছোট কাজ, আজকেই, এখনই। স্টেপ 1, আজই তোমার স্যালারির 20% আলাদা করো। ফোন তোলো, ব্যাংক অ্যাপ খোলো, তোমার স্যালারির 20% হিসেব করো। সেই টাকা আলাদা একটা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করো। আলাদা অ্যাকাউন্ট নেই, আজই খোলো। যে কোনো ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায়। এই একটা কাজ আজ করলে বাকি সব আপনা আপনি হতে শুরু করবে। স্টেপ 2, কাকেবো শুরু করো আজ থেকে। একটা সাধারণ খাতা নাও অথবা ফোনের নোটস অ্যাপ খোলো। এই 4টে প্রশ্নের উত্তর লেখো। এই মাসে আমার কাছে মোট কত টাকা আছে? এই মাসে আমি কত টাকা বাঁচাতে চাই? এই মাসে আমার কোথায় কোথায় খরচ হবে? আমি কিভাবে আরও ভালো করতে পারি? মাত্র 4টে প্রশ্ন, মাত্র 10 মিনিট, কিন্তু এই 10 মিনিট তোমার পুরো মাস বদলে দেবে। স্টেপ 3, একটা এসআইপি শুরু করো। 500 টাকা থেকেও শুরু হয়। গ্রো, জেরোধা, পেটিএম মানি, যে কোনো অ্যাপে আজই অ্যাকাউন্ট খোলো। একটা সিম্পল ইন্ডেক্স ফান্ড বেছে নাও, 500 টাকার এসআইপি সেট করো, পরে বাড়াবে, আগে শুরু করো। কারণ আজকের 500 টাকা 10 বছর পর হবে হাজার হাজার টাকা, কিন্তু শুধুমাত্র যদি আজ শুরু করো। স্টেপ 4, সাবস্ক্রিপশনস অডিট করো এখনই। ফোন তোলো, সেটিংসে যাও, দেখো কতগুলো সাবস্ক্রিপশন চলছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার, স্পটিফাই, যেগুলো গত 1 মাসে একবারও ইউজ করনি, আজই বন্ধ করো। এই একটা কাজে প্রতি মাসে 500 থেকে 1000 টাকা বাঁচবে। ছোট মনে হচ্ছে, 12 মাসে সেটা হবে 6000 থেকে 12000 টাকা। এবার একটা কথা বলি, এই 4টে স্টেপের মধ্যে যদি আজ একটাও না করো, তাহলে এই ভিডিও দেখা বৃথা। কিন্তু যদি আজ শুধু একটাও করো, তাহলে তুমি সেই 90% মানুষের থেকে আলাদা হয়ে গেলে, যারা শুধু জানে কিন্তু করে না। জাপানিরা বলে কাইজেন, মানে প্রতিদিন একটু একটু উন্নতি। বড় লাফ দেওয়ার দরকার নেই, শুধু আজ একটা ছোট্ট পদক্ষেপ নাও, কাল আরেকটা, পরশু আরেকটা। 12 মাস পর পেছনে তাকালে দেখবে কতটা পথ এসেছো, এবং সেদিন তোমার অ্যাকাউন্টে থাকবে 1 লাখ টাকা।